ঘড়িতে তখন ভোর ৫টা ৪৭। শহরটা এখনও ঘুমিয়ে, কিন্তু জিমের দরজার ওপাশ থেকে ভেসে আসছে ডাম্বেল ওঠার মৃদু আওয়াজ, ঘামের গন্ধ, একটানা শ্বাস প্রশ্বাসের শব্দ। আর ওয়েট লিফটিংয়ের ছন্দে একটা কড়া সকাল শুরু করেছে অন্তিক। আয়নার সামনে দাঁড়িয়ে কালো স্যান্ডো গেঞ্জি গায়ে চকচকে ঘামি ভেজা চিবুকটা মুছে নিচ্ছে। পিছনের জানলা দিয়ে হালকা রোদ ঢুকছে, চোখ দুটো মনোযোগী, কিন্তু যেন কোথাও ক্লান্তি নেই। পাশের ছোট্ট একটি টেবিল থেকে সে পানির বোতলটা তুলে নিয়ে চুমুক দেয়, তারপর ধীরে ধীরে হেঁটে যায় ট্রেডমিলের দিকে। ট্রেডমিল চালু করার আগেই হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে তাকায়। জিমের দরজার কাচের ওপাশে দাঁড়িয়েছিল দিগন্ত, অন্তিকের কাজিন। কিছু একটা নিয়ে চিন্তিত ছিল সে। দরজার পাশে দাঁড়াতেই অন্তিক ওর উপস্থিতি টের পায়। ২৮ বছরের সুদর্শন দিগন্ত ভাইয়ের ডাকে ভিতরে প্রবেশ করে। সে অন্তিকের মতো অত স্বাস্থ্য সচেতন নয় বলে তেমন একটা আসে না জিমে, তাই অন্তিক ওকে হঠাৎ এখানে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে চরণধুলি পড়লো আপনার? হঠাৎ শরীর চর্চা করার মতো সুবুদ্ধির উদয় হলো কি কারণে? ভাই, তোমার সাথে জরুরি কথা আছে। আমার এক বান্ধবী আছে না মেঘলা, একসাথে কলেজে পড়তাম আমরা, ওর ব্যাপারে কিছু কথা ছিল। বল। ভাই, মেঘলার তো বিয়ে হয়েছিল আমরা ভার্সিটিতে উঠেই নতুন নতুন। ওর বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের ২ বছর পর ওর বাবা মারা যায়, তাই আর্থিকভাবে আর মানসিকভাবে ওর পরিবার দুর্বল হয়ে পড়ে। আর তখন থেকেই ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে নানান রকম কথা শোনানো থেকে শুরু করে আরও বিভিন্নভাবে অপমান অপদস্থ করতে থাকে। এভাবে অনেক বছর কেটে যায়, ওর কোনো সন্তানও হয়নি। আর এটা নিয়ে ও পরিবারে নানা রকম অশান্তি তৈরি হয়। এখন তো ওকে রীতিমতো শারীরিক নির্যাতন করা হচ্ছে। আমাদের তো তেমন যোগাযোগ ছিল না ওর সাথে, তাই এত কিছু জানতাম না। কিছুদিন আগে রাজীবের সাথে হঠাৎ মেঘলার দেখা হয়, তখন এইসব জানতে পারি। আমরা এখন চাই ওকে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে, আর ওর স্বামীকেও যথাযথ শাস্তি দিতে। তুমি যদি ব্যাপারটা একটু দেখতে। কথা শেষ করে অন্তিকের দিকে তাকায় দিগন্ত। অন্তিক ওর কথা মনোযোগ দিয়ে শুনছিল। বোতল থেকে আবার পানি খেয়ে বোতল আগের জায়গায় রেখে অন্তিক বলে, গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গল্পটি অনেক মজার এবং খুব সুন্দর গল্প। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। ধন্যবাদ। ঠিক আছে, আমি নিলয়কে বলে দিব ওর ব্যাপারটা মিটমাট করে দিতে। তুই নিশ্চিন্তে থাক। দিগন্ত জানতো তার ভাই নিলয়কে নিয়েই এসব ব্যাপার মিটমাট করে নিতেই পারবে। নিলয় হলো অন্তিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বলা যায় ওর বাম হাত। অন্তিকের সব রকম খুঁটিনাটি গোপন খবর নিলয়ের কাছেই পাওয়া যাবে। বিশ্বস্ত একজন সঙ্গী সে। অন্তিকের আশ্বাস পেয়ে দিগন্ত নিশ্চিন্তে ফিরে যায়। যদিও দিগন্ত নিজেও পারত সব কিছু সামনে নিতে, কিন্তু তারও ইদানিং হসপিটালে খুব ব্যস্ততার সাথে দিন কাটছে। না হয় ডক্টর দিগন্ত সরোয়ার এর ক্ষমতাও নেহাত কম নয়। সরোয়ার পরিবারের ছেলে সে। সময় থাকলে সে নিজে ওই কাপুরুষ হায়াজ খান মেঘলার স্বামীকে দেখে নিতে পারত। মূলত অন্তিক একজন আইনজীবী। অন্তিক সরোয়ার সে তরুণ এবং অভিজ্ঞ একজন লয়ার, কিন্তু এখনও অনেকটা পথ বাকি। বয়স ৩০ পার করলো, উচ্চতা প্রায় ৬ ফুট, গায়ের রং উইথিস, কিন্তু ঘামের ছাপ লেগে সব সময় যেন রোদে পোড়া চকচকে একটা আভা থাকে ত্বকে। শরীরটা জিমে করা, তবে ওভার সোনা, দৃঢ় ছিমছাম, আত্মবিশ্বাসী, কাজ চওড়া, চোখ দুটো গভীর। কথা কম বলে, কিন্তু একবার মুখ খুললে চারপাশ থেমে যায়। খুব কম মানুষ আছে যার সামনে অন্তিক মাথা নত করে। সে বরং নিজের চোখ দিয়ে লোকের মন পড়ে নিতে পারে। চুলগুলো খুব সুন্দর করে কাটা, মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় যখন কাজের চাপে রাত জেগে থাকে। তার এই ৩১ বছরের জীবনে আর কয়েক বছর এই পেশায় সে যথেষ্ট নাম কমিয়েছে। অন্তিক ফ্রেশ হয়ে নিচে নেমে দেখল কেউ ওঠেনি ঘুম থেকে। অবশ্য সে জানতো এমনটাই হবে, কারণ গত রাতে সবাই এক আত্মীয়ের বাড়ি জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করতে গিয়েছিল। তাই আজ সকাল সকাল নিচে কারো দেখা না পাওয়াতেই তেমন একটা অবাক হলো না। বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিবে এই ভেবে বেরিয়ে গেল। গাড়িতে সামনে ড্রাইভারের পাশে বসে আছে নিলয়। পেছনে বসে অন্তিক তার বর্তমান কেসের ফাইল দেখছিল। মাঝে মাঝে নিলয়ের কাছে কিছু না জানা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিচ্ছে। নিলয় বলল, স্যার, তুষার ম্যাডাম আসবে সামনের মাসে, টিকিট কেটে ফেলেছে। আপনার এখানে কাল রাতে বারবার কল দিচ্ছিল,
আপনি হয়তো বিজি ছিলেন, আপনাকে না পেয়ে আমায় জানালো। ও, কাল রাতে পার্টিতে বিজি ছিলাম, অতিরিক্ত সাউন্ডের কারণে হয়তো শুনতে পাইনি। আমি কল করে নেবো ফ্রি হয়ে। তুই যত তাড়াতাড়ি সম্ভব এই কেসে জড়িত প্রত্যেকটা পাস্ট হিস্ট্রি বের কর। ওকে স্যার। প্রাণ, চল আজ, বাকিটা কাল করিস। সন্ধে হয়ে এলো, যেতে যেতে অন্ধকার হয়ে আসবে। গুছিয়ে নে সব, বেশি দেরি হলে মা বকবে। প্রাণেশা শুনল বোনের কথা, যতটুকু হয়েছে তাতেই সব গুছিয়ে নিল। বোনকে ইশারায় জানালো তার হয়ে গিয়েছে। কাল আবার আসবো তোকে নিয়ে, কালো ভার্সিটি অফ, তখন বাকিটা কমপ্লিট করিস, কেমন? প্রাণেশা মাথা নেড়েই সম্মতি জানালো। তারপর দুজনে এটা সেটা নিয়ে গল্প করে করে বাড়ি পৌঁছালো। যদিও প্রাণেশার বোন আরশি বক বক করলো সারাক্ষণ, আর প্রাণেশা শুধু শুনলো। আধা ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছালো। বাড়ি গিয়েই দুই বোন ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এলো বিকালের নাস্তা সারতে। অবশ্য আর বিকাল নেই, সন্ধ্যা হয়ে এলো প্রায়। নিচে এসে দেখলো আরশির ছোট ভাই আরিফ সোফায় উপর হয়ে শুয়ে সামনে বই নিয়ে কিছু একটা পড়ছে। সবার হয়তো হালকা নাস্তা খাওয়া শেষ, এই ভেবেই সে গিয়ে সোফায় বসলো। আর তাদের ফুফাতো বোন প্রাণেশা গেল কিচেনে আরশি আর তার নিজের জন্য নাস্তা আনতে। কিচেনে গিয়ে বুঝলো কেউই নাস্তা সারেনি এখনও। হয়তো ওরা এলেই প্রাণেশা নাস্তা বানাবে, তারপর খাবে এই আশায়। প্রাণেশা মলিন হাসলো। সে জানতো এমনটাই হবে, জানবে না কেন? হয়ে তো আসছে এমনটা। সে যে অহেতুক পড়ে আছে এই বাড়িতে, এমনি এমনি তো আর তাকে পেলে পুষে বড় করবে না। কিছু ক্ষেত্রে তো কাজে আসতেই হবে মামা মামির। অবশ্য তারা মুখে কোনো কটু কথা শোনান না, তবে সে বুঝতে পারে সব কিছু। এতটাও অবুঝ সে নয়, সে বাস্তবতা বুঝবে না। প্রাণেশার মা ছিলেন তার মামার পালিত বোন। তার মামা আজমান আহমেদ এর বাবা মা জিয়াউর আহমেদ আর আয়েশা সুলতানা। তাদের কোনো কন্যা সন্তান না থাকায় তার মা হালিজা আহমেদকে দত্তক নিয়েছিলেন কোনো এক হাসপাতাল থেকে। জিয়াউর আহমেদ আর আয়েশা সুলতানা দম্পতির কন্যা সন্তানের খুব শখ ছিল, তাই আজমান আহমেদের 12 বছর বয়সে ওই দম্পতির আর কোনো সন্তান না হওয়ায় একটি কন্যা সন্তান দত্তক নেয়। ভালোই ছিলেন হালিজা আহমেদ, ওই পরিবারে খুব সুখে ছিলেন। বাবা মা আর ভাইয়ের আদরের ছিলেন খুব। কিন্তু তার বিয়ে হয় একজন বিপত্তিক পুরুষের সাথে 19 বছর বয়সে, যার ঘরে ছিল একটি 11 বছরের পুত্র সন্তান। সে এক অন্য কাহিনী। আলিজা আহমেদের বিয়েতে পরিবারের কেউ খুশি ছিলেন না। তাদের এত আদরের সুন্দরী কন্যার এমন জীবন, তাই অভিমান করে দূরে সরিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন হয়তো খুব সুখে আছে শ্বশুরবাড়ি, কিন্তু কে জানত তার সুখের পরিণতি এমন হবে। এরপর আলিজা আহমেদ মেয়ে প্রাণেশাকে নিয়ে তার বাবার বাড়ি চলে আসেন। সব শুনে মেয়েকে আবার আপন করে নিয়েছিলেন। কিন্তু একদিন এক অ্যাক্সিডেন্টে জিয়াউর আহমেদ, আয়েশা আহমেদ, আলিজা আহমেদ তিনজনই প্রাণ হারান, আর রেখে যায় 4 বছরের ছোট্ট শিশু প্রাণেশাকে। সেই থেকেই মামা মামির সংসারে আছে প্রাণেশা। অবশ্য বলতে গেলে জন্ম থেকেই এই বাড়িতে আছে সে। তার নানা নানি আর মামার সাথে তার মা এই বাড়িতে চলে এসেছিল প্রাণেশা মায়ের গর্ভে থাকতেই। তার মামা আর মায়ের শৈশব কেটেছে চট্টগ্রামে, এখন তারা আছে ঢাকায়। এসব ভাবতে ভাবতেই প্রাণেশা নুডলস ভেজে দেয়, তারপর আবার সবার জন্য বাটিতে বেটে ট্রেতে করে ড্রয়িং রুমে নিয়ে যায়। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরাও সোফায় এসে বসেছে, আর এটা নিয়ে সেটা নিয়ে গল্প করছে। প্রাণেশা সবাইকে নুডলস সার্ভ করে নিজেও নিয়ে আরিফের পাশে বসে পড়ে। হঠাৎ প্রাণেশার মামা আজমান আহমেদ মেয়ে আরিশাকে বললেন, আরশি সময় করে পণ্যকে নিয়ে শপিংয়ে যাবে, আর কি কি দরকার গিয়ে কিনে নিয়ে আসবে। তোমার মায়ের কাছে টাকা দুজনের জন্যই দিয়েছি। কেন বাবা, হঠাৎ শপিং? আমার তো এখন তেমন কিছু দরকারও নেই। তোমার দরকার নেই, পণ্যের দরকার থাকতে পারে। এই মাসের শেষের দিকে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, খুব বড় পরিবারে বিয়ে দিচ্ছে, নামি দামি মানুষ আসবে, আমরা সবাই যাব। তাই তোমরা দুজন গিয়ে কি কি লাগবে নিয়ে এসো। পণ্যকেও দেখে শুনে জামা জুতা সহ দরকারি যা যা লাগে কিনে দিবে। প্রাণেশা তাকালো সবার দিকে এক পলক। বড় বাড়ির বিয়ে, ওসব বিয়েতে পরার মতো তেমন কোনো জামা নেই তার কাছে, তাই হয়তো মামা তাকে শপিং করতে দিতে বলেছেন। তার খুব ভালো লাগলো, মামাটা হয়তো তার মধ্যে বোনকে খুঁজে পান মাঝে মাঝে, সুবিধা অসুবিধার খেয়াল রাখে। মামা উঠে যেতেই সে খাবার খাওয়া শেষে এঁটো বাটিগুলো ধুতে নিয়ে গেল। এসে আবার বসতেই আরশি বলল, কাল যাবি?
নাকি পরের আপডেটে যাবি? প্রাণিশা হাতের ইশারায় বোঝালো পরের অফ ডেতে যাবে। তার মামি হঠাৎ বলল, প্রাণ তো এমনিতেই সুন্দর, বেশি সেজেগুজে গেলে আবার নজর না লেগে যায় কারো। আসি, তুই বরং বেশি কিছু না নিয়ে ওকে একটা ভালো জামা কিনে দিস, এতেই দেখবি ওকে পরীর মতো লাগবে। শুধু শুধু অত টাকা খরচ করে তো লাভ নেই, ওই টাকা বরং আরিবের সামনের মাসের টিউশন ফ্রিতে দিয়ে দিস। মামির কথা শুনে তার দিকে তাকালো প্রাণিশা। আরুষি আপুর মতো তারও অনেক সুন্দর সুন্দর জামা থাকতো, মামা তো দেয়ই টাকা তাকে প্রয়োজনীয় কেনাকাটার জন্য। তবে মামি এভাবেই নানান অজ্ঞাত দরকার বের করে বসে প্রত্যেকবার, আর এভাবেই গেল এতগুলো বছর। আজও ব্যতিক্রম হলো না। আরশিও শুনল, তবে কিচ্ছু বলল না। সে এসব নিয়ে তেমন মাথা ঘামায় না। মায়ের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে আবার ফোনে নজর দিল। প্রাণিশা একটা দীর্ঘশ্বাস ফেলে মামির কথায় সম্মতি জানালো। ভোরের আলো তখনও পুরোপুরি জমে ওঠেনি। হালকা ধোঁয়াটে বাতাসে চারপাশ ঢাকা, যেন রাত আর ভোরের মাঝখানে দাঁড়িয়ে আছে শহরটা। প্রাণিশা লাল হলুদ মিশ্রণের একটা সালোয়ার কামিজ পরে আছে, ওড়নাটি গলায় পেছনের দিকে ঝোলানো। ঘন কালো চুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে পিছনের দিকে ছাড়া, ধীর পায়ে হাঁটছে। পাশে আরশি, আরশির হাতে মোবাইল ফোন, ফোনে কিছু একটা করতে করতে হাঁটছে চুপচাপ। আর প্রাণিশা বরাবরের মতোই চুপ। ওর কাঁধের টোট ব্যাগে আঁকা আঁকির কিছু সরঞ্জাম। প্রাণিশা চমৎকার আঁকতে পারে, তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। মেয়েটার হাতে সত্যিই কোনো জাদু আছে, রঙা তুলির মাধ্যমে অনুভূতিকে যেন জীবন্ত করে তোলে। ওরা আজ এখানে এসেছে ভোরের ফ্রেশ হাওয়ায় পার্কে বসে আঁকাআঁকি করতে। বাড়ি থেকে পার্কটি ৮ ঘন্টার পথ। প্রাণিশা সাধারণত এত আয়োজন করে বাইরে গিয়ে আঁকাআঁকি করে না। নিজের ঘরে এক কোণায় তার চিরচেনা আশ্রয়, সেখানেই প্রকৃতির দৃশ্য হোক বা যে কোনো পরিস্থিতির সব কিছুই ফুটে ওঠে তার ক্যানভাসে। তবে আজকের দিনটি অন্যরকম, কারণ আছে এই পার্কে আসার। সেদিন একটা বড় ঝামেলা থেকে আরশিকে বাঁচিয়েছিল সে। আরশি প্রেম করছে বাড়িতে লুকিয়ে। সেই সম্পর্কের কথা পরিবারের কেউই জানে না, কিন্তু হঠাৎ কোনো একভাবে ব্যাপারটা নিয়ে সন্দেহ জেগেছিল আরশির বাবার মনে। ফলাফল প্রচণ্ড রকমের ধমক, চোট, পাল্টা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। সেই সময় প্রাণিশা ঠান্ডা মাথায় বুঝিয়েছিল, মামিকে পাশে রেখে মামাকে শান্ত করেছিল সে। না হলে আরশির প্রেমের কথা হয়তো সেই দিনই ফাঁস হয়ে যেত। এই ঘটনার পর খুশি হয়ে আরশির কথা দিয়েছিল একদিন সে প্রাণিশাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আঁকাআঁকির সুযোগ করে দেবে। ঠিক সেই কারণেই আজকের এই পার্কে আসা। দুই বোন হেঁটে হেঁটে এসে পৌঁছেছে পার্কে। ভোরের স্নিগ্ধ আলোয় মনোরম এক পরিবেশ। তুই শুরু কর, আমি আছি, আশেপাশেই হাঁটছি, দরকার হলে বলিস। ঠিক আছে, আমি ডাকবো দরকার পড়লে, কিন্তু তুমি আশেপাশেই থেকো। আচ্ছা। আরশি বোনের কথা বুঝে জবাব দিয়ে অন্য সাইডে চলে গেল। প্রাণিশা আঁকতে শুরু করেছে। গতকালের ওটার বাকিটুকু বাড়িতেই সম্পূর্ণ করেই ফেলেছিল রাতে। আজ তার তুলিতে ধরা পড়েছে একেবারে নতুন তবে বাস্তব এক দৃশ্য। ওই যে পার্কের বাইরে রাস্তার ধারে লোকটি প্রাইভেট কারের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর ছোট্ট একটি মেয়ে, না ফুলওয়ালি, ফুল নিবে নাকি জিজ্ঞেস করার জন্য মুখিয়ে আছে। সেই মনোরম দৃশ্যটি প্রাণিশা তার ক্যানভাসে ফুটিয়ে তুলছে। সেই দৃশ্যটুকু মস্তিষ্কে ধারণ করে ক্যানভাসে মনোযোগ দিল। অন্তিক এখন দাঁড়িয়ে আছে একটি পার্কের সামনে। আশেপাশে মানুষজন খুব কম, পড়ুয়াদের দেখা যাওয়ার কথা এই সময়, কিন্তু অফ ডে হওয়াতে প্রায় জনশূন্য হয়ে আছে। ফোনে কারো সঙ্গে কথা বলছে সে, খুব মনোযোগ দিয়ে কথা বলতেই দেখা যাচ্ছে, হয়তো গুরুত্বপূর্ণ কিছু। ড্রাইভারকে সাথে নিয়ে আসেনি, নিলয়কে নিয়ে চলমান কেসের বিষয়ে জরুরি কিছু কাজ সারতে এসেছে। তাদের কেসের সঙ্গে সম্পর্কিত একজনের সঙ্গে দেখা করার কথা এখানে, যার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা আছে। নিলয় তার খুঁজেই এদিকে সেদিকে ঘুরছে আর অন্তিক ফোনে কথা বলছে। এমন সময় সে খেয়াল করে পাশে ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে। এই ভেবে কথা শেষ করে সে তার দিকে ফিরে তাকালো। কি চাই বাবু, কিছু বলবে? ফুল নেবেন আঙ্কাল? এটা শুনে অন্তিক চোখ ছোট ছোট করে তাকালো মেয়েটার দিকে, তারপর বলল, নিতে পারি। তবে তুমি আঙ্কেল ডাকো যে, বেশি বড় দেখায়? না তো, বুড়ো দেখাবে কেন, খুব ভালো দেখায়,
বুড়ো দেখালে তো দাদু ডাকতাম, তাই না? এই কথা শুনে অন্তিক বেশ মজা পেল বলে মনে হলো। সে খানিকটা হেয়ালি করে বলল, আচ্ছা, বড় দেখালে দাদু ডাকতে হয়, তা ভাইয়া ডাকবে কেমন দেখালে? আমার ভাইয়ের মতো স্কুলে গেলে ভাইয়া ডাকতাম। আপনাকে তো স্কুলে যাওয়ার মতো মনে হয় না, আপনাকে স্কুলে মাস্টারদের মতো মনে হয়। বুঝলাম। ফুল কত করে দিবে? পুরো গোছা 100 টাকা, একটা করে নিলে 15 টাকা। ঠিক আছে, পুরোটা দাও। মেয়েটা পুরো গোছা দিলে অন্তিক তার হাতে একটা 200 টাকার নোট ধরিয়ে দিল। মেয়েটা বাকি টাকা ফেরত দিতে চাইলে অন্তিক মানা করে দেয়। মেয়েটাও খুশি হয়ে চলে যায়। ততক্ষণে নিলয় এসে দাঁড়ায় পাশে। অন্তিক জিজ্ঞেস করে, পেলে? না স্যার, লোকটা মাত্র কল দিয়ে বলল তার 6 মাসের বাচ্চা মেয়ের নাকি সকালে হঠাৎ জ্বর উঠেছে, তাই আসতে দেরি হচ্ছে, তবে এসে পড়বে দ্রুত, আমাদের একটু অপেক্ষা করতে বলল। তারপর আঙ্গুল দিয়ে পাশের পার্কটির দিকে ইশারা করে বলল, স্যার ওই পার্কটাতে বসি। অন্তিক একটু বিরক্তসূচক শব্দ প্রকাশ করে চোখ মুখ কুচকে বলল, এখন কি মেয়ে মানুষের মতো পার্কে গিয়ে বসে থাকবো? অদ্ভুত কথা বলো নিলয়। স্যার ওইদিকে একটা ছোট ক্যাফে আছে, ওখানে গিয়ে বসে অপেক্ষা করি তাহলে। ঠিক আছে, চলো। দুজনে যেতে নিলে হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে অন্তিকের চোখ যায় পার্কের ভিতরে এক কোনায় একটা রং তুলি দিয়ে আঁকা চিত্রের দিকে। পুরোপুরি আঁকা হয়নি যদিও, তবে এই দৃশ্যটা অন্তিকের কাছে খুব চেনা মনে হলো। সে অত মাথা না ঘামিয়ে চলে গেল নিলয়ের সাথে পাশে ক্যাফেতে। কয়েক মিনিটের পর অন্তিক ভাবলো ভোরের এই সময়টাতে জায়গাটা খুব মনোরম, সুন্দর পার্ক, পাশেই ক্যাফে, ইন্টারেস্টিং লাগলো খুব। প্রাণ, তোর হলে চল পাশের ক্যাফেতে গিয়ে একটু বসি, নাহিদ আসবে, একটু দেখা করে আসি, সুযোগ যখন আছে। প্রাণেশা দ্বিমত করলো না। সে বোনের সাথে গেল সব গুছিয়ে। আরশির বয়ফ্রেন্ড নাহিদ আজমির খুব ভালো ছেলে, আরশিকে খুব ভালোবাসে। প্রায় 2 বছরের সম্পর্ক ওদের। আরশি নতুন নতুন ভার্সিটিতে উঠে নাহিদের সাথে তার দেখা হয়। নাহিদ তখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আর আরশি ফার্স্ট ইয়ার। সিনিয়র জুনিয়র প্রেম ওদের। 1 বছর চলে যায় আরশিকে ইমপ্রেস করতে করতে। তারপর যখন ভার্সিটি থেকে বিদায়ের পালা, তখন গিয়ে মন গলে আরশির। এখন আরশি 3rd ইয়ারে ফাইনাল দেবে, আর নাহিদ মাস্টার্স শেষ করে জবে ঢুকেছিল, এখন প্রমোশন হয়েছে। ওরা ঢুকলো ক্যাফেতে। নাহিদ এসে বসেছে ইতিমধ্যে। প্রাণিশা বুঝলো ওদের দেখা করার প্ল্যান আগে থেকে। সে বুঝতে পেরে মৃদু হাসলো। লাভবার্ডদের মধ্যে ভালোবাসা বেশ এইভাবে। নাহিদ যে টেবিলে আছে ওরা ওখানে গিয়ে বসছে। নাহিদ সবার আগে আরশির সাথে হাত করে প্রাণিশাকে বলল, প্রাণ্য কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আমি তো বিন্দাস আছি। তোমার বোনের সাথে দেখা করতে পেরে আরও ভালো। দেখো তো, তোমার ওসিলায় তোমার বোনের সাথে দেখা হয়ে গেল। প্রাণ্যকে তো জবরদস্ত একটা ট্রিট দিতে হয়, কি বলো আরশি? অবশ্যই, তবে তুমি ওকে ট্রিট দেওয়ার চেয়ে কিছু রং তুলি গিফট করে দিও, এতেই খুশি হয়ে যাবে আমার বোন। আপনারা আগে থেকেই ওয়েট করার প্ল্যান করে এসেছেন, আর আমাকে এটা সেটা বলে লজ্জা দিচ্ছেন? বুঝি তো আমি। ইস রে প্রাণ্য, এখন সব বুঝলে? আরশি তোমার বোন এখন তোমার আমার চেয়ে অনেক বুঝদার হয়ে গিয়েছে। আমাদের বিয়ের আগেও ওকে বিয়ে পড়িয়ে দিতে হবে, কি বলো? আরশিও হেসে সায় জানালো। এরপর প্রাণিশা বেশ লজ্জা পেয়ে বলল, আমি তো বিয়ে করব না এখন, আমি লেখাপড়া শেষ করে আপনার মতো জব করব, তারপর আর বিয়ে করব না। প্রাণিশার কথা বুঝে আরশি চোখ ছোট ছোট করে তাকালো বোনের দিকে। তারপর কিছু বুঝতে পেরেছে এই ভঙ্গিতে 2 দিকে মাথা নাড়িয়ে চুপ রইল। তবে নাহিদ চুপ থাকলো না। এ বাবা, বিয়ে না করলে কিভাবে হবে? মেয়েদের জন্মই তো হয় শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। ভুল বুঝো না প্রাণ্য। তবে কি জানো, একটা ছেলে সারা জীবন বিয়ে না করে থাকতে পারলেও একটা মেয়ে সেটা পারে না। আমাদের সমাজে মেয়েদের জন্য নানা রকম প্রতিবদ্ধকতা থাকে। আর একটু বড় হও, বুঝতে পারবে সব। আমি তো এমনিতেও প্রতিবন্ধী ভাইয়া। প্রাণিশার কথা বুঝে দুজনেই হঠাৎ থমকে গেল। আচ্ছা, এখন এসব কথা থাক, আমরা বরং কিছু একটা অর্ডার করি। 3 জনই সায় জানালো। তারপর 3 জনের জন্য একটা করে স্যান্ডউইচ আর কোল্ড কফি অর্ডার করলো।
পুরোটার সময় অন্তিক পেছন থেকে ওদের তিনজনকে দেখলো, বুঝলো মেয়েটি বাক প্রতিবন্ধী। মায়া হলো তার একটু, বয়স হবে হয়তো 18-19 বছর। মেয়েটির চুলগুলো খুব সুন্দর, বোঝাই যাচ্ছে মেশিনের টর্চার কৃত্রিমতার কোনো ছোঁয়া নেই। বেশ সুন্দরী বলেই মনে হলো তার। অন্তিকার নিলয় লোকটার সাথে কথা শেষ করে চলেই যাচ্ছিল। হঠাৎ নিলয় বলল তার ওয়াশরুম যেতে হবে, তাই নিলয়ের জন্য অপেক্ষা করছিল বসে বসে। ঠোঁটে রয়েছে সিগারেট, চেয়ারে গা এলিয়ে স্মোক করতে করতে কিছু একটা ভাবছিল কেসের ব্যাপারে। হঠাৎ পাশের টেবিল থেকে আরশি আর নাহিদের কথোপকথন শুনে কথার মধ্যে অসঙ্গতি পেয়ে ওদের দিকে তাকিয়ে বুঝল ওখানে তিনজন রয়েছে, যার মধ্যে একজন বাক প্রতিবন্ধী। বলি ওদের কথাগুলো অসঙ্গত লাগছিল। সরোয়ার বাড়ির ড্রয়িং রুমে এই মুহূর্তে রয়েছে অন্তিকের বাবা চাচারা। অতিথিদের সাথে গল্পগুজবে ব্যস্ত তারা, আর তার মা চাচি রয়েছে কিচেনে। তারা অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করছেন। ছেলেমেয়েরা বাড়িতে নেই, কেউ ভার্সিটিতে তো কেউ কর্মক্ষেত্রে। অন্তিকের মা আয়েশা আমিনের ননদের ছেলে বিয়ের সামনে, অনেক দূরেই সম্পর্ক যদিও, তবে অন্তিকের বাবা চাচাদের পারিবারিক ব্যবসায় ভিন্নতভাবে যুক্ত তাদের পারিবারিক ব্যবসা। সেই খাতিরে দূরের সম্পর্ক হলেও দুই পরিবার খুব ঘনিষ্ঠ। মাহমুদ সারোয়ার, মুনতাসির সারোয়ার আর তাদের মা শায়না বেগম অতিথিদের সাথে কথা বলছেন। অতিথি বলতে তাহেরা আমিনের স্বামী অন্তিকের খালু আর বিয়ের পাত্র অর্থাৎ তাহেরা আমিনের ননদের স্বামী এসেছেন। ভাই সাহেব, আপনার বাড়ির ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে কি ভাবছেন? বড় মেয়ে তো যথেষ্ট উপযুক্ত, এখন ছেলেরও বউ আনতে হবে। কার কথা ভাবছেন আগে? ভাবছি ছেলেটার জন্যই আগে বউ আনবো, এরপর দিগন্ত তো আছে, দুজনেই সেটেল আর উপযুক্ত বয়সও বলতে গেলে। তাই আগে অন্তিকের ব্যাপারেই ভাবছি। বড় মেয়েটাও গ্র্যাজুয়েশন শেষ করুক ততদিনে। লেখাপড়া এমন মাঝামাঝি তো আর বিয়ে দিতে পারি না। তার উপর মেয়ে আমার খুব চাপা স্বভাবের। এখন বিয়ের কথা যদি বলি তাহলে ও অমত থাকলেও আমাদের বলবে না, তাই আর একটু সময় নেই। তো মেয়ে দেখছেন অন্তিকের জন্য, নাকি ছেলের কোনো পছন্দ আছে? ছেলে কেন পছন্দ আছে কিনা এটা তো বলতে পারবো না, তবে বিয়ের কথাবার্তা যখন তুলব তখন অবশ্যই মত নিব ওর পছন্দের ব্যাপারে। হ্যাঁ, তাছাড়া আজকালকার ছেলে পছন্দ থাকতেই পারে। আমিও আমার ছেলের বিয়ের কথা তোলার সাথে সাথেই বলল তার নাকি পছন্দ আছে। বাস সেখানেই গেলাম প্রস্তাব নিয়ে। অন্তিকেরও পছন্দ থাকলে তো ভালোই, আমাদের আর কষ্ট করে মেয়ে খুঁজতে হবে না। ঠিক বলেছেন। তাহলে ভাই এখন উঠি। আর সামনের মাসের 15 তারিখ অবশ্যই পরিবারের সমেত উপস্থিত হবেন বেনুতে। অবশ্যই অবশ্যই। তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেই চলে গেল। মিসেস আয়েশা আর মিসেস তাবিয়াও সার্ভেন্ট দিয়ে সব পরিষ্কার করে গুছিয়ে যার যার রুমেই চলে গেলেন। আপনার কি মনে হয় ছেলের কোনো পছন্দ আছে? আমি কিভাবে জানবো সেটা? তোমার সাথে তো খুব ভালো ভাব ছেলের, তুমিই বলো। এভাবে কেন কথা বলছেন আপনি? কিভাবে কথা বলছি আমি? মনে করে দেখুন। ছেলের সাথে তোমার খুব ভালো ভাব, এটাই তো বললাম। ভুল কিছু বলেছি? তাছাড়া ছেলে তোমার সাথে সব শেয়ার করে, আর প্রেম কার সাথে করেছে সেটা আমাকে এসে বলবে। ও, ছেলে আমার সাথে সব শেয়ার করে বলে আপনার জ্বলছে? আমার ছেলে আমার সাথে সব শেয়ার না করে কি পাশের বাড়ির জমিলার সাথে শেয়ার করবে? কি মুশকিল, আমি সেটা কখন বললাম? মেয়েলা মানুষের সব কিছু একটু বেশি বেশি। তাছাড়াও পাশের বাড়ির কোনো জমিলা নেই, সাফিনা, ওয়াসিকা ওরা আছে। প্রতিবেশী হয়েও পাশের বাড়িতে কে আসে সে খবর রাখো না? কি বললেন? যেটা শুনেছ। হ্যাঁ হ্যাঁ, বুঝি। নিজের ছেলে কার সাথে প্রেম করে সে খবর রাখে না, অথচ পাশের বাড়ির সাফিনা ওয়াসিকার খবর ঠিকই রাখে। আপনি আসলে বলতে চেয়েছেন আমার সব কিছুতে বেশি বেশি। মেয়ে মানুষের কথাটা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন? আমি তো কিছুই ভাবি না আয়েশা, বিশ্বাস করো। তাছাড়াও বিবাহিত পুরুষদের সঠিক চিন্তাভাবনা করার জন্য আলাদা একটা মাথা লাগে, যেটা থেকেও ওটাতে যুক্তিগত ব্যাপার আনা যায়। আমার ঘরে কি অতটা মাথা আছে নাকি? তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার কারণে আপনি
যুক্তিযুক্ত ব্যাপার মাথায় আনতে পারেন না? ঠিক। কি? না না, আমি বুঝাচ্ছিলাম সংসারের চিন্তায়, ছেলে মেয়েদের চিন্তায়, আর গরমে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। অফিসে, গাড়িতে, বাড়িতে সবখানে এসি, গরম কোথায়? আয়েশা রানী, ক্ষমা করো আমাকে। মিসেস আয়েশা আর স্বামী একটু বাঁকা চোখে দেখিয়ে চলে গেলেন। বিকেলে মিসেস আয়েশা আর মিসেস তাবিয়া ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। অয়ন্তিকা ছিল সাথে। দিথি আর ইশিকা এসে বসলো তাদের পাশে। মা, বাবারা কখন আসবে? জানি না, ফোন দিয়ে জেনে নে। কিসের জন্য? শপিংয়ে যাব আমরা। হ্যাঁ, দাদির কাছে শুনেছি বিয়ের দাওয়াত আছে আর বাড়ির সবাই যাবে। আজ দেরি হবে তোর বাবার, যতদূর জানি। উত্তরার অফিসে যাওয়ার কথা ছিল আজ। ও, ভাইয়ারও তো রাত 12টার আগে দেখা পাওয়া যাবে না। পরে আরেকদিন যাস। পরে সময় পাবো না দেখেই তো বললাম। গত সপ্তাহে অসুস্থ ছিলাম বলে যে অ্যাসাইনমেন্ট দেয়নি সেটা সামনের সপ্তাহে দিতে হবে। ওটা সহ 2টা, সময় পাবো না হয়তো। দিগন্তকে কল দিয়ে জিজ্ঞাসা কর ফিরে আছে কিনা, থাকলে ওর সাথে যা। আমি মেসেজ দিয়ে জানিয়েছি দিগন্ত ভাইকে, আসছে বলল, তবে বেশি সময় দিতে পারবে না। মানে তাড়াহুড়ো করে শপিং করা যায় নাকি? ঠিক আছে, তুই যা ভাইয়ার সাথে, আমি আর অয়ন্তী আপু পরে সময় করে একদিন গিয়ে শপিং করে আসবো। সবাই সম্মতি জানালো, কিন্তু ইসি মুখ ভার করে চলে গেল। তার দিগন্ত ভাইয়ের সাথে কোথাও যেতে ভালো লাগে না, কেমন কেমন করে তাকায় আর কথায় কথায় লজ্জা দেয়। দিগন্ত হসপিটাল থেকে সময় নিয়ে এসেছে ইসিকে নিয়ে শপিংয়ে যেতে। ভেবেছিল 3 বোনকেই নিয়ে যেতে হবে, আর অত সময় হবে না বলে না করে দিয়েছিল। কিন্তু পরে অয়ন্তী জানালো ইসি বিজি থাকবে সামনে, তাই ওকে যেন নিয়ে যায়। এই কথা শুনে আর না করেনি। এখন গাড়িতে বসে অপেক্ষা করছে ইসির জন্য। হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে ফোনে জরুরি কথা বলতে বলতে বাড়ির বাইরে গাড়ির কাছে চলে এসেছে, অথচ ম্যাডামের এখনও দেখা নেই। মুখ দিয়ে সূচক শব্দ বের করে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো। 5 মিনিট পরেই চলে এলো ইসি। ইসিকে আসতে দেখে দিগন্ত তাকায় ওর দিকে, তারপর তাকিয়েই ছিল ইসির দিকে। ইসি গাড়ির ভেতরে বসতেই দিগন্ত চোখ সরিয়ে বলে, এতক্ষণ লাগে সামান্য রেডি হতে? সরি। এটা শুনে দিগন্ত তাকায় ওর দিকে, দেখতে পায় ইসি সিট বেল্ট লাগায়নি। ওকে কিছু না বলে নিজেই হঠাৎ ওর দিকে ঝুঁকে ইসি হক চুকিয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দিগন্ত তাকায় ওর দিকে, চোখে চোখ রাখে। ইসি হঠাৎ চোখ নামিয়ে নেয়, কিন্তু নিঃশ্বাস ফেলে না। দিগন্ত ওর অবস্থা বুঝতে পারে। শ্বাস নে। শ্বাস নে। ইসি শ্বাস নেয়, শ্বাস নিয়ে আবার ফেলতেই দুজনের নিঃশ্বাস বাড়ি খায়। তারপর আরেকটু ঝুঁকে দিগন্ত ওর সিট বেল্ট লাগিয়ে দেয় সুন্দর করে। দিগন্ত আরেকটু ঝুঁকে যাওয়ায় ইসির শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, বুক ওঠানামা করে। দিগন্ত টের পায়, তারপর আস্তে করে নিজের সিটে ফিরে যায়। গাড়ি স্টার্ট দিতে দিতে ঠোঁটে মৃদু হাসি ফুটে তার। ইসির রাগ লাগছে নিজের উপর, কেন সে আবার সবার কথায় দিগন্ত ভাইয়ের সাথে আসতে রাজি হয়েছিল। মানুষটা হঠাৎ হঠাৎ এভাবে ওকে অপ্রস্তুত করে দেয়, অস্বস্তিতে ফেলে। বোনের সাথে কেউ এমন করে? আগে দিগন্ত ভাই এমন ছিল না, বাইরে থেকে লেখাপড়া করে ডাক্তার হয়ে এসে অসভ্য হয়ে গিয়েছে। না হলে আগে দিগন্ত ভাই ওর কাছে নিজের আপন ভাই অন্তিকের চেয়ে আলাদা ছিল না। ইসে এখন ভার্সিটিতে পড়ে, ফার্স্ট ইয়ারে, বয়স 19। দিগন্ত 1 বছর আগে লন্ডন থেকে ডাক্তারি পড়া শেষ করে পূর্ণাঙ্গ ডাক্তার হয়ে এসেছে। ইসি তখন কলেজে নতুন নতুন, শুরুতে সম্পর্কটা স্বাভাবিক ছিল। দিগন্ত বেশ ভদ্রসভ্য ছিল ইসির প্রতি। ইসি কলেজে নতুন নতুন বন্ধু পেয়ে তাদের সাথে ক্লোজ হয়ে গিয়েছিল, এখানে সেখানে যেত। এই যেমন কারো বার্থডে হলে হুটহাট ক্যাফেতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া কিংবা পার্কে যাওয়া, বন্ধুদের সাথে দেখা করতে ঘুরতে, এসব করতে চাইতো। 2-1 বার বাবা ভাইয়ের অনুমতি নিয়ে গিয়েছিল, কিন্তু দিগন্ত জানতো না। একদিন ওর সামনে বের হতে গেলে দিগন্ত এটা সেটা জিজ্ঞেস করে, বন্ধুদের সবার ব্যাপারে জিজ্ঞেস করে। ছেলে বন্ধুগুলোর সাথে জোরপূর্বক বন্ধুত্ব ভাঙিয়ে দেয়। এরপর থেকে ওর নিজের বাবা ভাইয়ের চেয়ে বেশি রেস্ট্রিকশন দিয়ে রাখত। প্রথম ভাই স্বরূপ শাসন ভেবে মেনে নিলেও আস্তে আস্তে বিরক্ত হয়ে পড়ে দিগন্তের প্রতি। বড় ভাই হয় দেখে কিছু বলতে পারে না, ভয় পায় বলে। কিন্তু ইসি বুঝতে পারে না বাকিদের থেকে বাঁচিয়ে রেখে নিজে অসভ্যতামি করাটা কোন ধরনের ভণ্ডামি। যত সব। আমাকে বললেই হতো সিট বেল্ট লাগানোর কথা, আমার কি হাত নেই? তোকে বলে লাগিয়ে নিলে আমি তোর কাছাকাছি যেতাম কি করে?
তার মানে ইচ্ছে করে এমন করেছেন? কোনো সন্দেহ? ছি, আমি আপনার ছোট বোন হই, বারবার ভুলে যান, অসভ্যের মতো কাজ করেন। তুই আমার কি হোস আমার খুব ভালো করেই মনে আছে। বরং তুই ভুলে যাস আমি তোর বাবার ছেলে না, চাচার ছেলে। আপনি বাবা চাচার মধ্যে পার্থক্য করছেন? নেই বলছিস? অবশ্যই, দুজনকে আমি সমান চোখে দেখি, দুজনকে সম্মান করি। তো আমি কি বড় বাবাকে অসম্মান করি? অসম্মানই তো হলো, বাবা চাচার মধ্যে পার্থক্য করছেন। বড় হো গাধি। আমি বড়ই, আপনার চোখ ছোট। দিগন্ত চোখ ছোট ছোট করে ইশিকে দেখে ডাইভিংয়ে মনোযোগ দিল। বেশ কিছুদিন কেটে গিয়েছে এর মধ্যে। প্রাণীসার দিনগুলো সব সময়ের মতো কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করা, তাড়াহুড়ো করে আরশি আপুর সাথে কলেজে যাওয়া, কলেজ থেকে এসে নিজেকে সময় দেওয়া, আঁকা আঁকি, মামির হাতে কাজ এগিয়ে দেওয়া, রাত হলে পড়া, এসবই যেন প্রাণীসার নিত্য রুটিন। আজও প্রাণীসা তাড়াহুড়ো করেই কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। আরশি আপু রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। প্রাণীসার কলেজ আর তার আরশি আপুর ভার্সিটি শুরু হয় 9টায়। ইতিমধ্যে 8:15 হয়ে গিয়েছে। পৌঁছাতে লাগে 30-40 মিনিট। জ্যাম থাকলে তো কথাই নেই। প্রথম ক্লাস না আবার মিস দিতে হয়। দুজনেরই ক্লাস একই সময়ে শুরু হয় বলে একসাথেই যায়। তাছাড়া ওদের কলেজ আর ভার্সিটির দূরত্ব বেশি না। প্রাণীসা তাড়াহুড়ো করে বের হয়ে আরশিকে উ শব্দ করে চলো চলো পৌঁছালো। দুজনেই ছুটল। 2-4 মিনিট হেঁটে মেইন রোডে উঠে গাড়ি পেল। দুজনেই উঠে বসলো। কাজকর্ম করিসই যখন, আগে ভাগে করে রাখতে পারিস না? দেখ তো কত লেট হলো। প্রাণীসা কানে হাত দিয়ে হালকা কিউট ভঙ্গিতে সরি বোঝালে আরশি চেহারার মেকি বিরক্তিভাব ফুটিয়ে চোখ ঘুরিয়ে নিল। প্রাণীসা হালকা হেসে এদিক সেদিক তাকিয়ে বলল, আজ ওদের বাড়িতে আরিফের ক্লাসমেট রুহির কুটনি মাটা এসেছিল প্রাণীসার জন্য নিজের চরিত্রহীন বোন ওপর বিয়ের প্রস্তাব নিয়ে। রুহিদের বাড়ি ওদের বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে। রুহির মামি এসেছে ওদের বাড়িতে কাল থেকে গিয়েছিল। তাকে নিয়ে সকালে হাঁটতে বের হয়েছিল নাকি, তখনই ওদের বাড়িতে ঢুকেছে আর প্রস্তাবটা দিয়েছে। রুহির খালাতো ভাইয়ের চরিত্রে যে দোষ আছে তা প্রাণীসাদের বাড়ির সবাই জানে। তাই তার মামা মামি দুজনেই ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছে। বাড়িতে বড় মেয়ে থাকতে ছোটো মেয়েকে বিয়ে দেবে না এই অজুহাত দিয়ে। আর ওরা ওই চরিত্রের ছেলের প্রস্তাব আরশির জন্য দেওয়ার সাহস করবে না। প্রাণীসার একটা প্রতিবন্ধকতা আছে বলেই হয়তো সহজলভ্য ভেবে প্রস্তাব দিয়েছে। তার উপর বাবা মানি থাকছে মামা বাড়িতে, তাই হয়তো মামির মনে প্রাণীসার জন্য বিতৃষ্ণা থাকলেও কোনো চরিত্রহীন ছেলের হাতে তুলে দেবে না তা সে জানে। আর মামা তো আরও আগে না। তবে রুহির ওই কুটনি মা আর মামিকে আপ্যায়নের ব্যবস্থা প্রাণীসাকেই করতে হয়েছে। শুধু আপ্যায়ন না, ওরা চলে যাওয়ার পর সব আবার গুছিয়ে রাখার দায়িত্বটাও প্রাণীসারই ছিল। তাই তো অত দেরি হলো। কিন্তু আরশি আপু তো আর এসব জানে না। সে রাত জেগে নাহিদ ভাইয়ের সাথে চ্যাটিং করে আর সকালে ঘুম থেকে উঠেও দেরি করে। আজও তাই হয়েছে। ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট সারতে এসেছে। আরশি যখন রেডি হয়ে ব্রেকফাস্ট করতে এলো তখন সেই সব গুছিয়ে সবে রুমে ঢুকেছে। প্রাণীসা এসব ভাবতে ভাবতেই গন্তব্যে পৌঁছে গেছে তারা। দুজনেই গাড়ি থেকে নেমে এলো। আরশি এবার ওর ভাগের টাকাটা রেখে বাকিটা প্রতিদিনের মতো প্রাণীসার হাতে ধরিয়ে দিয়ে বলল, সাবধানে যা। প্রাণীসা টাকাটা নিয়ে মাথা নাড়ল। আরশি তার ভার্সিটির দিকে চলে গেলে প্রাণীসাও তার কলেজের পথে হাঁটা ধরল। প্রাণীসাদের কলেজে আজ ক্লাস হচ্ছে না। ওদের কলেজের সেকেন্ড ইয়ারের কোনো ছাত্র নাকি ড্রাগে অ্যাডিক্টেড ছিল। শুধু অ্যাডিক্টেড না, এসব জিনিস চোরাচালানে জড়িতদের সাথে নাকি কাজও করতো। কি সাংঘাতিক! বাকিটুকু সে অন্যদের মুখেই শুনল। শুনে যা বুঝলো তাতে দাঁড়ায় সেই চক্রের একজনকে নিয়ে বেশ কিছুদিন ধরে কোনো এক ঘটনার জোরে মামলায় রায় চলছিল। আর মামলায় এটা সেটা ঘটতে গিয়ে বিপক্ষের উকিল তার পাস্ট হিস্ট্রি বের করে। সেখান থেকে তার নিজের কুকীর্তি সহ পুরো চক্রটা ফাঁস হয়। আর তাদের কলেজের ওই ছাত্রর নামও বেরিয়ে আসে, যার ফলে পুলিশ আজ সকালে তাকে কলেজ ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গিয়েছে। হয়তো পুনর্বাসন কেন্দ্রে পাঠাবে বা কয়েক মাসের জেল হবে। দেশের যা আইন! প্রাণীসা চারিদিকে তাকিয়ে বুঝলো তার আর এখানে থেকে লাভ নেই। ক্যাম্পাসের অবস্থা থমথমে, তবে কিছু কিছু শিক্ষার্থীর মধ্যে চাপা উত্তেজনা। প্রাণীসা ভাবলো এখানে এমন পরিবেশে থাকার চেয়ে আরশিয়াপুর ভার্সিটিতে যাওয়া যাক।
এই পরিস্থিতিতে এখানে থাকাচ্ছে আরশি আপুদের ভার্সিটিতে গিয়ে অপেক্ষা করলে ভালো হবে, না হয় আরশি আপুকে বলে বাড়ি চলে যাবে। অন্তিক এখন একটা ভার্সিটির টিচার রুমে আছে। ভার্সিটির এক স্টুডেন্ট সম্পর্কে খোঁজ নিতে এসেছে সে। ঠিক খোঁজও না, কথা বলতে এসেছে। দিগন্তের সেই বান্ধবী মেঘলার বিষয়টা সহজে মিটমাট হয়ে যাবে ভাবলেও তা হয়নি। মেঘলার ওই স্বামী খুব গভীর জলের মাছ। মেঘলাকে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওর স্বামী আয়াজ খানকে কোনোভাবেই আইনের আওতায় আনতে পারছে না, আর না ডিভোর্স পেপারে সই করাতে পেরেছে। অন্তিক ওকে সাহায্য করার জন্য কিছু একটা করলে আয়াজ উল্টো তাকে ঘোল খাইয়ে দেয়। অন্তিক ও ভেবে নিয়েছে আয়াজ খানকে একবার হলেও জেলের ভাত খাইয়ে ছাড়বে সে। এটা এখন ইকো স্যাটিসফাই করার বিষয়, শেষ চালটা তাকেই দিতে হবে। এই ভার্সিটিতে পড়ে আয়াজের ছোট বোন আরাবি। ওই বাড়িতে একমাত্র সেই মেঘলার হয়ে একটু আকটু যা বলতো এসব নিলয় খোঁজ নিয়ে জানতে পেরেছে, কিন্তু কোনোভাবেই মেয়েটার দেখা পাওয়া যাচ্ছিল না যে একটু কথা বলবে। তাই ওই মেয়ের ভার্সিটির ক্লাস টাইমে সে উপযুক্ত সময় মনে করেছে। যদিও সে আসতো না, নিলয়কে পাঠিয়ে কাজ সেরে ফেলতো। কিন্তু পাশের একটা কলেজ থেকে সে একটা রিসেন্ট কেসের এক আসামিকে তুলে নিয়েছে আজ পুলিশ দিয়ে। পাশাপাশি যখন আছে সে ভাবলো কাজটা নিজেই সেরে নিক। ভার্সিটির প্রিন্সিপালের সাথে কথা হয়েছে অন্তিকে, মেয়েটাকে ডেকে পাঠিয়েছে, আসছে বলল। আর 2-4 মিনিট পর মেয়েটা আসলেই অন্তিক ফর্মাল 2-1টা কথা বলে ভাই ভাবির ডিভোর্স সম্পর্কে তার কী মতামত তা বোঝার চেষ্টা করলো কথায় কথায়। সব বুঝতে পেরে কৌশলে আরও কিছু কথা বের করে আর সব রেকর্ড করলো গোপনে। তারপর মেয়েটাকে যেতে বলে প্রিন্সিপালকেও বিদায় জানালো। অন্তিক ফোনে কথা বলতে বলতে বের হচ্ছিল, হঠাৎ থমকে গেল। মনে হলো নরম সরম কিছু একটা বোধহয় ওর বুকে আশ্রয় নিয়েছে। না না, নরম কোমল দেহের কিছু একটা ওকে জড়িয়ে ধরে আছে। কি সুন্দর ঘ্রাণ! ওর হাতটা বোধহয় মেয়েদের লম্বা লম্বা চুলের মতো কিছুতে রাখা। ঘুরে চলে গেল অন্তিক, আরেকটু কাছে টেনে নিয়ে ঘ্রাণটা আবার শুষে নিল, কিন্তু তৃষ্ণা যেন মিটছেই না। মুখ ডুবিয়ে দিতে চাইল চুলের মতো জিনিসগুলোর মধ্যে, কিন্তু হঠাৎ কেউ একটা নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ধাক্কা দিল। তার গায়ের জোর বোধহয় খুব কম, তাই তো সম্পূর্ণ জোর দিয়ে ধাক্কা দিয়েও অন্তিককে হালকা টলাতে পারল। শুধু সামান্য পিছিয়ে গেল সে। হালকা ধাক্কা জেনেও কেউ একটা ধাক্কা দিয়েছে বুঝতে পেরে অন্তিকের চোয়াল শক্ত হলো। মানুষটার দিকে তাকাতেই বুঝতে পারে একটা মেয়ে, হ্যাঁ শুভ্র রঙের সালোয়ার কামিজ পরা একটা মেয়ে দৌড়ে কোথাও চলে যাচ্ছে। গলার ওড়নাটা পেছনের দিকে ঝোলানো, কাঁধে একটা ব্যাগও আছে, হাতের কাজ করা টোট ব্যাগ। ওটা বুকের সাথে এক হাতে চেপে ধরেই দৌড়াচ্ছে। মাঝে একবার দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে অন্তিককে দিকে চাইল বোধহয়, কিন্তু হালকা বাতাসের হাওয়ায় আর দৌড়ের কারণে কিছু চুল ছড়িয়ে ছিটিয়ে মুখের সামনে এসে পড়ায় অন্তিক চেহারাটা দেখতে পেল না। মেয়েটাকে ওভাবে দেখতে দেখি অন্তিকের মাথায় হঠাৎ বেশ কয়েকটা নাম খেলে গেল। মুখে হালকা করে আওড়ালো, কেশবতী, শুভ্রপরী, নাকি দৌড়ের নানি? কি নাম দেওয়া যায় নিজেই ভেবে পেল না। স্যার। অন্তিক তাকালো না। স্যার। তাও তাকালো না। আবার স্যার বলে ডেকে কাঁধে হাত দিতে অন্তিক তাকালো, ঘোর ভাঙল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে নিলয় বলে, স্যার যাওয়া যাক, অনেকক্ষণ তো হলো, আমাদের কাজ শেষ এখানে। ততক্ষণে অন্তিক আরেক পলক তাকালো মেয়েটা যে পথে দৌড়ে চলে গিয়েছে সেদিকে। নিলয়ের কথা শুনতেই আনমনে বলল, চলো। গাড়িতে বসে আছে অন্তিক আর নিলয়। অন্তিক অন্য মনস্ক হয়ে কিছু একটা ভাবছে, কিন্তু নিলয়ের মনে হচ্ছে তার স্যার এখনও ওই মেয়েটার সাথে ধাক্কা খাওয়ার মুহূর্তেই ডুবে আছে। সে বারবার তাকাচ্ছে অন্তিকের দিকে, মনে হলো কিছু একটা বলতে চায় বা জানতে চায়। অন্তিক ওর বারবার তাকানো বুঝতে পেরে বলল, কিছু বলবে নিলয়? স্যার, মেয়েটাকে তখন ওভাবে জড়িয়ে ধরলেন কেন? অন্তিক জিজ্ঞেস করার সাথে সাথেই বলল, যেন ওর অনুমতিরই অপেক্ষায় ছিল। ও তো আপনাকে বকাটে প্রিজার এসব ভেবে পালিয়ে গেল, আপনার কাছে এমন আচরণ আশা করেনি। এভাবে একটা মেয়েকে হুট করে অত গভীরভাবে জড়িয়ে ধরলেন। অন্তিক ওর দিকে তাকালো সাথে সাথে, যদিও এখনও ওই মুহূর্তটা ভাসছে মাথায়। তবে নিলয়ের সব কথা শুনলো সে। তবে নিলয় ওর তাকানো দেখে একটু ইতস্ত হয়ে বলল, না মানে আপনি তো অমন পুরুষ না, তাই বলছিলাম। এরপর অন্তিকের দিকে আরেকবার তাকিয়ে দেখলো অন্তিক ওর দিকে তাকিয়ে আছে। সে
ইতি উতি ভঙ্গিতে চোখ ঘুরিয়ে আবার সামনে তাকালো। ভাবলো হয়তো তার স্যার ওভাবে বলাতে রেগে গিয়েছে, কিন্তু সেই বা কী করবে। স্যার মেয়েটার সাথে কেমন গায়ে পড়া আচরণ করলো। ওই মেয়ে হয়তো স্যারকে এখন মেয়ে বাজ লুচ্চা এসব ভাবছে, কিন্তু মেয়েটার কথাই বা আর কী বলবে। ওই মুহূর্তে সে নিজেই তো তার স্যারকে অমন আচরণ করতে দেখে কনফিউজ হয়ে গিয়েছিল। আমি কি করেছি? মানে স্যার তখন ওভাবে মেয়েটাকে ওভাবে না ধরলেও পারতেন। শুরু থেকে বলো। ঘটনা শুরু থেকে বলো। কি বলবো? আমি কি করেছি শুরু থেকে বলো। তার কথায় মনে হলো সে নিজেই জানতে চাচ্ছে ওই মুহূর্তে আসলে হয়েছিলটা কি। তবে নিলয় অবাক। স্যার কি এরই মধ্যে ভুলে গেল একটা মেয়ের সাথে কেমন অসভ্যতামি করে এসেছে একটু আগে? নিলয় একটু গভীরভাবে তার স্যারের দিকে তাকালো। মনে হলো কিছু একটা বুঝতে চাচ্ছে। তারপর চোখ ঘুরিয়ে নিল। কি বুঝলো কি জানি, বলতে শুরু করলো, স্যার মেয়েটা স্বাভাবিকভাবে হেঁটে আসছিল, আপনি ফোনে কথা বলছিলেন, তাই হয়তো একটু অমনোযোগী হয়ে হাঁটছিলেন। তবু মেয়েটা আপনাকে দেখে সাইড দিচ্ছিল, কিন্তু আপনি ওদের গিয়েই মেয়েটার সাথে ধাক্কা খেলেন। পরে যাচ্ছিল দেখে আপনাকে ধরছিল, তারপর ঠিকঠাক হয়ে দাঁড়াতে গিয়ে আবার পা পিছলে আপনার বুকে পড়ে, আর আপনিও কেমন ওকে জড়িয়ে ধরলেন। বেশ স্বাভাবিকভাবেই বলছিল এতক্ষণ নিলয়, কিন্তু এই পর্যায়ে একটু ইতস্ত হয়ে আবার বলল, মেয়েটার কোমরে মাথায় হাত দিয়েছিলেন, ছাড়িয়ে নিতে চাইলে কোমর কেমন নিজের সাথে চেপে ধরলেন। তারপর আরও একবার অন্তিকের দিকে তাকিয়ে বলল, মেয়েটা নিজেকে হাত দিয়ে ছাড়িয়ে নিতে চাইলে আপনি ওর ঘাড়ের দিকে মুখ এগিয়ে নিচ্ছিলেন, তাই মেয়েটা আপনাকে ধাক্কা দিয়ে কোনো রকম পালালো। নিলয় মানতেই পারছে না ওই আদুরে নিরীহ বাক প্রতিবন্ধী মেয়েটা তার স্যারের দ্বারা অ্যাসল্ট হয়েছে। কি নিষ্পাপ মেয়েটার চেহারা। সেদিন ক্যাফেতে ওয়াশরুমে যাওয়ার সময় মেয়েটাকে দেখেছিল সে। হাত নাড়িয়ে নাড়িয়ে ইশারা ইঙ্গিতে বাকি দুজনের সাথে কথা বলছিল। কি যে মায়া হয়েছিল অত নিষ্পাপ চেহারার আদুরে একটা মেয়ের এমন অপূর্ণতা দেখে। ইস, বাক শক্তি থাকলে কত মিষ্টি করে কথা বলতো মেয়েটা। এসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল নিলয়। ভাবলো সৃষ্টিকর্তা সবার মধ্যে কিছু না কিছু অপূর্ণতা রাখে, যার চাক্ষুষ উদাহরণ হলো অত সুন্দরী মিষ্টি মেয়ের এমন প্রতিবন্ধকতা। আরশিদের ইউনিভার্সিটির দক্ষিণ দিকের জায়গাটা খুব সুন্দর, বিশেষ করে এমন দিনে একটু বেশি সুন্দর। কেমন দিন? এই যে জারুল ফুল, কৃষ্ণচূড়া, সোনালু, এমন এমন ফুলগুলো ফোটার দিন। হ্যাঁ, ভার্সিটির এই দিকে একটা করে জারুল, সোনালু আর দুটো কৃষ্ণচূড়া গাছ আছে। কি সুন্দর দেখতে, আর পরিবেশটাও বেশ মনোরম। ইউনিভার্সিটির প্রায় স্টুডেন্ট এখন ক্লাসে, তবে বেশ কয়েকজন বাইরে আছে। এদিক সেদিক কয়েকজনকে হাঁটতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে। তবে দক্ষিণ দিকে হঠাৎ প্রাণিশা এখন যেখানে বসে আছে সেদিকে কেউ নেই। একজন দুজন যারা আছে তারা নিজেদের মতো বসে আছে। প্রাণিশাও এখানে বসে বসে সময়টা পার করছে। আর সেই ক্লাসটা শেষ হতে আরও 30 মিনিটের মতো লাগবে, তাই সে এখানে নিরিবিলিতে বসে অপেক্ষা করছে। তখনকার সেই অশুভ বাজে লোকটার থেকে পালিয়ে সে এখানেই এসেছিল। ইস, মুহূর্তটা ভাবতেই প্রাণিশার গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেমন করে জড়িয়ে ধরে রেখেছিল লোকটা, আর তো আর মুখটাও এগিয়ে নিয়ে এনে কি জানি করতে চেয়েছিল। নিশ্চয়ই বাজেভাবে ছুঁয়ে দেওয়ার মতলব ছিল। অসভ্য লোক, মেয়ে দেখলেই হুঁশ থাকে না। প্রাণিশা নিজের কোমরে হাত দেয়, এক পলক দেখে মনে মনে বলে, ইস, আমার স্বামীর হকে হাত রেখে কেমন নিজের সাথে চেপে রেখেছিল অসভ্য ইতরটা। সে ভাবে ওই লোকের গালে একটা চড় বসিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এদের শিক্ষা হবে। আবার পরক্ষণই ভাবে, না, থাপ্পড় দিয়ে ঝামেলায় জড়ানোর চেয়ে পালিয়ে আসাটাই বেশ ভালো ছিল। আর সেই ক্লাসটা শেষ না হওয়া অবধি প্রাণিশা এখানেই বসে বসে নিজের ছোট্ট মস্তিষ্কে এমন কত শত চিন্তা যে করলো। শেষ হওয়ার সময় হয়ে আসতে সে ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো স্যার বের হওয়ার। প্রাণিশা এখানে আগেও 2-3 বার এসেছে। একবার ওর কলেজের প্রথম দিন যখন আরশির সাথে ভর্তি হতে এসেছিল, তখন ভর্তি শেষে আরশির সাথে ইউনিভার্সিটিতে এসেছিল আরশি কোনো এক কাজে। এরপর আরও 2-1 বার এসেছে এভাবেই সেভাবে। আরশির বন্ধু বান্ধবগুলো খুব ভালো, প্রাণিশাকে খুব স্নেহ করে। ও কথা বলতে পারে না বলে কেউ তাচ্ছিল্য চোখে দেখে না, এজন্য এখানে আসতে এসে তেমন দ্বিধাবোধ করে না। না হয় তাকে যেখানে কেউ তার প্রতিবন্ধতার কথার কারণে অবহেলার চোখে দেখে, সেখানে সে তেমন একটা যেতেই চায় না।
কিংবা গেলেও নিজের উপস্থিতি তেমন জানান দেয় না, কেমন গুটিয়ে গুটিয়ে রাখে নিজেকে। ইনসিকিউরিটি না, তবে সে তেমন ল্যাম্পলাইট পেতে আগ্রহী না, হোক সেটা নেগেটিভভাবে কিংবা পজিটিভভাবে। এসব ভাবতে ভাবতে আরশিদের ক্লাসরুম থেকে স্যার বের হন। প্রাণিশা ক্লাসের সামনেই দাঁড়িয়েছিল। ক্লাসরুম থেকে বের হয়ে একটা মেয়েকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার দাঁড়িয়ে গেল। স্যারটার নাম শুভ। শুভ স্যার একটা মেয়েকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবি হয়তো মেয়েটা তার ক্লাস বাদ দিয়ে ঘোরাফেরা করছিল, আর তার যাওয়ার সময় হয়েছে বলে পরবর্তী ক্লাস করতে এভাবে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার ভালো লাগলো না। দেখতে তো তেমন ভোলা ভালা নিষ্পাপ মেয়ে, অথচ স্টুডেন্ট হিসেবে ইরেসপন্সিবল। এই ভেবে সে খানিকটা কড়া গলায় জিজ্ঞেস করলো, এই যে মেয়ে, ক্লাস না করে এভাবে বাইরে দাঁড়িয়েছিলেন কেন? কি সমস্যা? প্রাণিশা ভরকে গেল। বেচারি কি হচ্ছে বুঝতে পারছে না। কিন্তু প্রাণিশাকে কোনো উত্তর দিতে না দেখে শুভ স্যার আবার থমকে জিজ্ঞেস করলো, টিচাররা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, জানেন না? সালামও দেননি, ম্যানারসেস মেয়ে। প্রাণিশার খারাপ লাগলেও বুঝতে পারলো স্যারটা তাকে ভুল বুঝছে। দ্বিধায় পড়ে ইশারায় যে বুঝবে সেটা কি মাথায় এলো না। কেউ একটু বাঁচাবে এই আশায় কোনো চোখে এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকেই পেল না। পাবে কি করে? আরশি আর ওর বন্ধুরা তো ক্লাসে এখনও। তার মনে মনে বেশ আফসোস হলো। শুভ স্যার ওকে এভাবে এদিকে সেদিকে তাকাতে দেখে যেন আরও খেপে গেল। তার কথায় পাত্তা দেয়নি মেয়েটা। এই ভেবে সে আবার ধমকে উঠল, বেয়াদব মেয়ে, কথার উত্তর দাও না, আবার একজন টিচারের সামনে সংযত হয়ে না দাঁড়িয়ে এভাবে এদিক সেদিক করছো। ক্লাস বাক্স দাও। কি সমস্যা তোমার? লেখাপড়া করার ইচ্ছা নেই? প্রাণিশা যেন এবার কান্না পেল। ইঙ্গিতে কিছু বলতে যাবে হঠাৎ ক্লাসের দরজা বরাবর ভিতরে আরশিকে দেখে উ শব্দ করে ওকে ডাকতে লাগলো। শুভ স্যার ওকে হঠাৎ এমন করতে দেখে কিছুই বুঝতে পারছে না, তবে দেখলো ক্লাসের ভেতর থেকে আরশি বাইরে মেয়েটাকে দেখতে পেয়ে ওদের দিকেই আসছে। কি হয়েছে প্রাণ, তুই এখানে এই সময়? কোনো সমস্যা? কলেজ থেকে চলে এলি যে? প্রাণিশা কাঁদো কাঁদো মুখ করে ইঙ্গিতে পুরো কারণটা বোঝাচ্ছে। সব বুঝতে পেরে আরশি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তুই এখন কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? প্রাণিশা আরশির কথা শুনে পিছন ফিরে এক পলক শুভ স্যারের দিকে তাকায়। দেখতে পায় শুভ স্যার কেমন হতভম্ব ভঙ্গিতে ওদের দিকে তাকিয়ে আছে, আর কিছু বোঝার চেষ্টা করছে। প্রাণিশা এক পলক তাকিয়ে আবার আরশির দিকে ফিরে মাথা নেড়ে বোঝালো, কেউ কিছু বলেনি, গরমে একটু অস্বস্তি হচ্ছিল ব্যাস। আরশি ওর কথা শুনে শুভ স্যারের দিকে তাকিয়ে, স্যার আপনি কি কিছু জানতে চাচ্ছিলেন ওর কাছে? আসলে ও কথা বলতে পারে না, তাই উত্তর দিতে পারেনি। আপনি প্লিজ কিছু মনে করবেন না। শুভ স্যার নিজের হতভম্ব ভাব কাটিয়ে দাদস্থ হয়ে বলল, না সমস্যা নেই। ও কি এই ভার্সিটির স্টুডেন্ট না? না স্যার, ও তো কলেজে পড়ে, ওই তো পাশের কলেজে, ফার্স্ট ইয়ারে। কলেজে নাকি কোনো একটা সমস্যার কারণে ক্লাস হচ্ছে না কারোর, তাই ও আমার কাছেই চলে এসেছে। বোন, আমার ফুফাতো বোন। ও আচ্ছা। স্যার আসছি। যাও। আরশি সালাম দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা প্রাণিশার হাত ধরে চলে গেল শুভর পাশ কাটিয়ে। শুভ কয়েক সেকেন্ড প্রাণিশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এভাবে একটা মেয়েকে শুধু শুধু অপমান করে এতগুলো কথা শোনালো, তার উপর ভার্সিটির স্টুডেন্টও না। বাইরের একটা মেয়ে তার নিজের ভুলের জন্য তাদের ভার্সিটিতে এসে অপমানিত হয়ে চলে গেল। মনে মনে বেশ অনুতপ্ত সে। দুই দিকে মাথা নাড়িয়ে চলে যেতে লাগলো। যেতে যেতে ভাবলো মেয়েটা বেশ সুন্দরী। প্রাণিশা আর আরশি আজ শপিং করে বাড়ি যাবে। সময়ের আগে যেহেতু ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছে, তাই দুজনেই ভাবলো এই সুযোগে শপিংটাও সেরে নেওয়া যাক। যদিও শপিংয়ের টাকাগুলো সে আনেনি, তবে নিজের কাছে জমানোর টাকা ছিল, ওখান থেকেই ভেঙে শপিং করছে দুজন। আর ঠিক করে রেখেছে বাড়ি গিয়ে টাকাগুলো মায়ের থেকে নিয়ে নেবে। বেস্ট আইডিয়া। এই ভেবেই ওরা শপিং সেরে বাড়ি গিয়েছে। তাছাড়া বাবার বন্ধুর মেয়ের বিয়েটাও আর বেশি দিন নেই। আজ ছিল 4 তারিখ আর বিয়েটা হবে 15 তারিখ। আরশি পরে প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাই বেশি গ্যাপ দিতে পারবে না সে। ফাইন দেওয়া লাগে, সাথে অ্যাসাইনমেন্টের প্যারা তো আছে, তাই সময় সুযোগ পেয়ে হাত ছাড়া করেনি। এরপর কেটে গেল 2 দিন, আর 2 দিন পরেই ঘটল সেই অবাক করা কাণ্ড। আরশিদের ইউনিভার্সিটির শুভ স্যার
ঘটালো কাণ্ডটা। আরশিদির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে প্রাণেশার জন্য। পরদিন হঠাৎ বাড়িতে চলে এলো পাত্রী দেখতে। তবে সেখানে ঘটলো আরেক কাণ্ড। ওরা প্রস্তাব দিয়েছিল প্রাণেশার জন্য, এসেও ছিল ওকে দেখতে, কিন্তু প্রাণেশার মামা মামি বড় মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দিতে নারাজ। স্বাভাবিক। জানা গেল ওই বাড়ি থেকে যখন প্রস্তাব পাঠিয়েছিল বিয়ের, তখন তারা ভেবেছে হয়তো প্রস্তাবটা আরশির জন্য, তাই ওনাদের আসার অনুমতি দিয়েছে। এই ঘটনার জোরে মামা মামি দুজনেই প্রাণেশার ওপর খানিকটা নারাজ। মুখে কিছু না বললেও চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু এতে তো তার কোনো দোষ নেই। তবে তারা প্রাণেশার জন্য পাত্রপক্ষকে নাকচ করে দিলে পাত্র অর্থাৎ শুভ স্যারের মা হঠাৎ আরশিকেই চেয়ে বসেন। এতে বাড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আরশির মাথার ওপর যেন বজ্রঘাত হলো। আরশি বা প্রাণেশা কেউই জানতো না যে আজ পাত্রপক্ষ আসবে। জানবে কি করে? বাড়িতেই ছিল না। আরশির খালার বাসায় গিয়েছিল দুজন। এসেছে সকালবেলা, পাত্রপক্ষ এসেছে দুপুরবেলা। তারপর কি থেকে কি হয়ে গেল দুজনেই কিছু বুঝে উঠতে পারল না। শখই ছিল। তার ওপর প্রাণেশার জন্য যেহেতু এটা সেটা প্রস্তাব আসে মাঝে মাঝে, তাই দুজনেই ওর জন্যই আসছে ভেবে বসেছিল। মা বাবাও স্পষ্ট করে কিছু বলেনি। এখন বুঝতে পারছে পুরো কাহিনী, কিন্তু সবার সামনে বেয়াদবি করলো না সে, বরং বাবা মার সাথে আলাদা করে কথা বলার সুযোগ খুঁজছে। আর শুভ স্যার তো আসেনি পাত্রী দেখতে, সে তার বোনের মাধ্যমেই ফোনে সব খবরাখবর রাখছিল এতক্ষণ। কিন্তু মা আরশির জন্য প্রস্তাব দিয়েছে শুনে সে ভীষণ ক্ষেপে গেছে। আপাতত বাবা মায়ের বাড়ি ফেরার অপেক্ষায় আছে। মা তাকে জিজ্ঞাসা না করে এক মেয়েকে দেখতে গিয়ে কীভাবে অন্য একটা মেয়ের জন্য প্রস্তাব দেয়। প্রাণেশার মামা বাড়ির পরিস্থিতি এখন থমথমে। আরশি বসে আছে বাবা মায়ের সামনে সোফায়, প্রাণেশা আর আরভিও আছে এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে। বলো কি বলবে? তোমরা আমাকে জিজ্ঞেস না করে কিভাবে হ্যাঁ বলে দিলে ওদের? তোমাদের কি মনে হয়নি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল একবার, আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে? ঠিক করে কথা বলো বাবার সাথে আরশি। বাবা হয় তোমার, আর আমাদের কি তোমার জীবনে কোনো অধিকার নেই? আমরা কি এখন নিজের মেয়ের বিয়ের কথাও ভাবতে পারবো না? পারবে না কেন মা? অবশ্যই পারবে, কিন্তু আমাকে কি একটাবার জিজ্ঞেস করতে পারতে না এভাবে ওদের প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার আগে? আমরা তোমার বাবা মা আরশি, তোমার খারাপ চাইবো না অবশ্যই। জানি বাবা, কিন্তু তোমরা আমাকে না জানিয়ে কিভাবে পারলে এটা করতে? এখন তো জেনেছো, এবার বলো তোমার এত আপত্তির কারণ। এত কিছু জানি না, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? ছেলে কি খারাপ? দেখতে খারাপ নাকি পরিবার খারাপ? কোনটা বলো? তোর সমস্যাটা কোথায়? আমরা খোঁজ নিয়ে জেনেছি যথেষ্ট ভদ্র তাদের পরিবার, আর ছেলে তো তোদের ইউনিভার্সিটির প্রফেসর। তোরই তো ভালো জানার কথা তার ব্যাপারে। সব জানি মা, কিন্তু আমি ওনাকে বিয়ে করতে চাই না। তোমার কি কোনো পছন্দ আছে? কি বলছেন আপনি? ওর আবার কাকে পছন্দ থাকবে? তুমি চুপ করো। তুমি কি কারোর সাথে সম্পর্কে আছো? বাবার বলার ধরন দেখি আরশি ভয় পেল, তবে অস্বীকার করলো না নিজের ভালোবাসার কথা। মায়ের দিকে এক পলক তাকিয়ে আবার বাবাকে ভয়ে ভয়ে বলল, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি বাবা, ও খুব ভালো, বিশ্বাস করো আমাকে খুব ভালোবাসে, কর্পোরেটে জব করে, আমাকে ভীষণ ভালো রাখবে দেখো। আরশি কি বলছিস তুই এসব মা? আরশির বাবা নিজের স্ত্রীকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। তারপর অত্যাধিক শীতল কণ্ঠে আরশির দিকে তাকিয়ে বলল, ভুলে যাও, ওই ছেলের কথা যেন এই বাড়িতে দ্বিতীয়বার আর না ওঠে। উনি চলে গেলেন। আরশি বাবাকে ডাকলো, তাও থামলো না। আরশি তার মাকে ধরলো। মা প্লিজ তুমি বাবাকে বোঝাও না, নাহিদ খুব ভালো ছেলে, জব করে প্রতিষ্ঠিত, আমি ওকে খুব ভালোবাসি। মা প্লিজ বাবাকে বোঝাও, প্লিজ মা। আরশির মা খুব দ্বিধায় পড়ে গেলেন। মেয়ের আকুতি মিনতি মায়ের মনে বেশ লাগছে, কিন্তু তিনি স্বামীকেও চেনেন, এও জানেন তার স্বামী মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। এই কথা শোনার সাথে সাথেই নাকচ করলেন কেন? সবই জানেন তিনি। স্বামীর ভয়ে বেশ ভালোই বুঝতে পারছেন। তার নিজেরও তো মেয়েটার জন্য ভয় হচ্ছে। মেয়ে সম্পর্ক করে বিয়ে করতে চায় শুনি, কিন্তু মেয়েটার এত আকুতি মিনতিও ফেলতে পারছেন না। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন স্বামীকে বোঝাতে। এদিকে শুভ এসব কাহিনী শোনার পরপরই বাড়ি চলে এসেছে মায়ের সাথে কথা বলতে। এখন অপেক্ষা করছে তাদের আসার। ওর বাবা মা বোন বাড়িতে প্রবেশ করলে সে তৎক্ষণাৎ তাদের সামনে দাঁড়ায়। এসবের মানে কি মা?
আমি বলেছিলাম পনিশা মেয়েটার জন্য প্রস্তাব দিতে, তুমি ওখানে গিয়ে ওই বাড়ির ওই অন্য একটা মেয়ে চেয়ে আসলে। ও আমার স্টুডেন্ট হয় মা, এখন আমি ওকে ফেস করব কিভাবে? আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছো? আস্তে কথা বল। আর আমি অবুঝ নয় যে বুঝবো না কি করেছি, এমনভাবে বলছিস যেন এই পৃথিবীতে আগে কখনো ছাত্রী শিক্ষকের মধ্যে বিবাহজনিত সম্পর্ক হয়নি। হয়নি বলতে না, অবশ্যই হয়েছে, কিন্তু সবার একটা চাওয়া পাওয়া থাকে নির্দিষ্ট। আমি চাই না আমার ক্ষেত্রে এমনটা হোক। আর তাছাড়া আরশি মেয়েটার কথা আসতেই বা কেন, যেখানে আমি বলেছিলাম ওর বোনের জন্য প্রস্তাব দিতে। তোর বোকামি ফল এইসব। তুই আমাদের কোনো বলবি না যে ওই বাড়ি যার জন্য প্রস্তাব দিয়েছি তার বড় একটা বোন আছে, বাড়িতে বিবাহযোগ্য একটা অবিবাহিত মেয়ে রেখে ছোট মেয়ে বিয়ে দিবে ওরা। মাথা ঠিক একেবারে গিয়েছে তোর। কিন্তু মা, ওরা তো আপন বোন না। না হোক আপন বোন, কিন্তু কোনো ভদ্র বাড়ির মানুষ বাড়িতে বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিবে না। ওনারা তো ভেবেছিল বড় মেয়ের জন্যই প্রস্তাব দিয়েছি। আমাদের নাক কাটা যাচ্ছিল তোর বোকামির জন্য, তাই বড় বড় কথা বলিস না। আর তাছাড়া ছোটটার মতো অত বেশি না হলেও বড় মেয়েটাও যথেষ্ট সুন্দরী, আর না ওর কোনো প্রতিবন্ধকতা আছে। একদম চুপ, তোর জন্য যথেষ্ট অপমানিত হয়েছি। এখন দয়া করে ভালোই ভালোই রাজি হয়ে যা আর সে মেয়েটাকে বিয়ে করতে। যদিও প্রাণেশা মেয়েটার প্রতিবন্ধকতা সৃষ্টিকর্তার দেওয়া, এতে খারাপের কিছু নেই, কিন্তু আমি আমার ছেলের জন্য জীবনসঙ্গী হিসাবে অবশ্যই একটা সুস্থ সবল মেয়ে আশা রাখতে পারি। শুভ হতাশ হয়ে দাঁড়িয়ে রইল মায়ের কথা শুনে। তার প্রাণিশা মেয়েটাকে খুব ভালো লেগেছিল। সেদিনই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সারা রাত ওই মেয়েটার কথাই ভেবেছে সে, মনে জায়গা করে নিয়েছিল ওইটুকু সময়ের মধ্যে। তাই তো মাকে বলে সোজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। ওর সব অপূর্ণতাকে মেনে নি, কিন্তু ওর ভাগ্যে বোধহয় মেয়েটার নাম লেখায়নি। দীর্ঘশ্বাস ফেললেও সে। অন্যদিকে আরশির মা আর বাবা সেই যে রুমে ঢুকেছিল এখনও অবধি বের হয়নি। বাইরে ওরা 3 ভাই বোন খুব টেনশনে আছে, তবে কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই নীরব, যে যার যার মতো কিছু চিন্তা করছে। আরশি ভাবছে না জানি তার মা বাবাকে বোঝাতে পারলো কিনা। কি ভাবছেন? মেয়ে তো ওই ছেলেকে ভালোবাসে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে দিবেন? সুখী হবে? তুমি কি বলতে চাচ্ছ? মেনে নিতে? এভাবেই তো আর মেনে নিতে বলছি না, খোঁজ খবর নিন একটু, তারপর ভালো হলে এগোবেন, না হয় মেয়েকে বুঝিয়ে বলবেন। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তো মেয়ের বিয়ে দিতে পারি না। হ্যাঁ, নিজের পছন্দে বিয়ে করবে, তারপর কতটুকু সুখী হবে সেটা বেশ জানা আছে আমার। আপনি এখনো সেই পুরনো ব্যাপার নিয়ে পড়ে আছেন? এমনও তো হতে পারে ছেলেটা সত্যি সত্যি আপনার মেয়েকে ভালোবাসে। সবাই কি একরকম? আমি ভাবতে পারছি না তুমি এত কিছু দেখার পরও মেয়েকে সম্পর্ক করে বিয়েতে সম্মতি দিতে চাচ্ছ কি করে। শোনো, তুমি আমাকে হাজার বোঝালেও আমি এই সম্পর্ক মেনে নেব না। আমার বোনটা যে যন্ত্রণা পেয়েছে আমি তা কখনোই আমার মেয়েকে পেতে দেব না। দরকার হলে নিজের হাতে মেয়েকে মেরে ফেলে একেবারে শেষ করে দেব, কিন্তু মেয়ের সারা জীবনের দুঃখ লাঞ্ছনা আমি মেনে নিতে পারবো না। কি বলছেন? থামুন, মেনে নিতে হবে না। যেখানে ইচ্ছা বিয়ে দিন আপনার মেয়ে, তাও এমন অলক্ষণে কথা বলবেন না। দরকার পড়লে আমি বোঝাচ্ছি মেয়েকে, তাও মুখে লাগাম টানুন। আরশির মা আতঙ্কিত চেহারা নিয়ে বাইরে চলে গেলেন, আর তার বাবা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে মাথা ফেলে বসে রইলেন চোখ বুঝে। তার সেই মুহূর্তে মা বাবা তার বোনটার কথা খুব মনে পড়ছে। সবার আয়ু এভাবে একসাথে ফুরিয়ে যেতে হলো। তাকে একা করে দিয়ে আদরের বোনটার জীবন নতুন করে সাজিয়ে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে ভিন্ন ছিল। বোনটারও ইচ্ছে ছিল না। বাবা মাই তো বেশি মুখ ভার করে রাখতো মেয়ের কষ্টে, তাই ওদেরকেও নিয়ে চলে গিয়েছে, সব কষ্টও সাথে নিয়ে। আর মেয়েটাকে অসহায় করে দিয়ে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মা বাবা আর বোনের কথা ভাবতে ভাবতে। সময়টা বিকেল 4টার আশেপাশে। অন্তিক নিজের রুমে বসে কেসের বিভিন্ন ফাইল ঘাটাঘাটি করছিল। এমন সময় কেউ তার রুমের দরজায় নক করে। সে না তাকিয়ে হালকা স্বরে ভিতরে আসতে বললে মিসেস
আয়শা আমিনকে দেখা যায় দরজার ঠেলে রুমে আসতে। কফি নিয়ে এসেছেন তিনি। এসে অন্তিকের সামনের টেবিলে কফির মগ রাখলে অন্তিক বলে, থ্যাঙ্কস মা, খুব দরকার ছিল। মিসেস আয়শা আমিন মৃদু হেসে ছেলের পাশে বসেন। অন্তিক মায়ের দিকে তাকালে তার মনে হলো মা কিছু ভাবছে। সে হাতে থাকা ফাইলে চোখ রেখে বলে, মা কিছু বলবে? এভাবে বসে আছে যে? তোর পাশে বসতে গেলে বুঝি কিছু বলতে হবে? ছেলের পাশে এমনি বসা যায় না? বিরক্ত চোখে মায়ের দিকে এক পলক তাকিয়ে। আমি সেটা কখন বললাম? তাহলে? একটু বেশি বুঝো। আমি বলতে চাইলাম তুমি এইভাবে বসে বসে কি ভাবছ? ভাবছি তো অনেক কিছুই। আমার ভাবা ভাবির কি শেষ আছে? তাছাড়া আমি যখন বেশি বুঝি তখন কম বুঝবে এমন মানুষ আনলেই তো হয়। পয়েন্টে আসো। বলছিলাম বয়স তো অনেক হলো তোর, এইবার একটা বিয়ে করে নে। কম কম বুঝবে, সময় অসময়ে কফি এনে দেবে। তোর দাদি বৃদ্ধা মানুষ, ওনার কি নাত বউ দেখতে ইচ্ছে করে না? আজকেই আমাকে বলছিলেন। তাছাড়া তোর ছোট ভাই বোনেরাও এখন বিবাহযোগ্য, তাদের নিয়েও তো ভাবতে হবে সামনে। আমাদেরও বয়স হচ্ছে, সময় থাকতে বিয়ে করে নে, নাতি নাতনি পেলে দিতে পারবো। আর তার মানে তুই কি আমার কথা পাত্তা দিচ্ছিস না? দিচ্ছি তো। তাহলে বিয়ে কর। আচ্ছা। সত্যি বলছিস? মেয়ে দেখি। না। না মানে? এই তো রাজি হলে আবার না বলছিস কেন? তারপর আবার ছেলেকে এক পলক দেখিয়ে জিজ্ঞেস করলেন, তোর কি মেয়ে পছন্দ আছে? আপাতত এসব কথা রাখো মা, সময় হলে আমি নিজে বলবো তোমাকে। আর মেয়েটাই দেখতে হবে না। মিসেস আয়শা কিছু বলতেই চাচ্ছিলেন, কিন্তু বাইরে থেকে স্বামীর ডাক শুনে আর কিছু বলার সুযোগ পেলেন না। শুধু যেতে যেতে বলে গেলেন, ঠিক আছে, এখন আমি আসছি, কিন্তু পরে আবার আসবো, তখন সব বলতে হবে। মা চলে যাওয়ার পর অন্তিক ভাবছে কিছু, খুব গভীরভাবে ভাবছে সে সেদিনের ওই মেয়েটার কথা, যে কয়েক সেকেন্ডের জন্য তার বুকে এসে হৃদয়ে ধাক্কা দিয়ে পালিয়েছে। সেই ঘটনার পার হয়ে গিয়েছে, অথচ অন্তিক এক মুহূর্তের জন্য মেয়েটাকে ভুলতে পারছে না। মেয়েটা তার বুকে এসেই লেগে তাকে ঘরে পাঠিয়ে দিয়েছিল। অন্য একটা জগতে ছিল সে ওই মুহূর্তে। এতটাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল যে মেয়েটাকে বুক থেকে তুলে চেহারাটা দেখবে, পালানোর আগে হাত ধরে নামটা জিজ্ঞেস করবে, সে হুঁশটুকুও ছিল না। আর এখন ওই মেয়েটার কথা ভাবতেই অস্থির লাগছে। কি অদ্ভুত! মুহূর্তের সাক্ষাতে মেয়েটা কত রকম অনুভূতিকে যে দিয়েছে তাকে। ওই ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্ট, অতগুলো মেয়ের মধ্যে সে তার অস্থিরতাকে কোথায় খুঁজবে? কাকে জিজ্ঞেস করবে তার কথা? এসব ভেবে ভেবে সে আরও অস্থির হচ্ছে। অন্তিক হঠাৎ বিছানা থেকে মোবাইলটা নিয়ে নিলয়কে ফোন করলো। জি স্যার, বলুন। নিলয়, ও মেয়েটাকে খুঁজে বের করো যে কোনোভাবে। কোন মেয়ে স্যার? সেদিনের ওই মেয়েটা। কোন দিনের কথা বলছেন স্যার? অনেক দিনই কাটলো জীবনে। উফ, কিছুই মনে রাখো না। সেদিন ইউনিভার্সিটিতে আমাকে ধাক্কা দিয়ে পালিয়েছিল ওই মেয়েটা। খুঁজে বের করো তাকে। তুমি তোকে দেখেছিলে। জনে জনে জিজ্ঞেস করবে সব স্টুডেন্টকে। তাড়াতাড়ি করবে, 2 দিনের মধ্যে খবর চাই আমার। ও ওকে স্যার, দেখছি ব্যাপারটা। অন্তিক ফোনটা কেটে দিল। নিলয়কে তো বলে দিয়েছে মেয়েটাকে খুঁজে বের করতে। নিলয় তার কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। 2 দিনের মধ্যেই হয়তো খুঁজে বের করে ফেলবে। সে তার অস্থিরতাকে দেখতে পাবে। এসব ভেবে ভেবেই যেন অস্থিরতা আরও দ্বিগুণ হচ্ছে। এদিকে নিলয় ফোনটা কেটে দিয়ে ভাবছে সে যা ভেবেছিল তাই হলো। সে জানতো তার স্যার মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে তাকে বলবে। সেদিকে সেদিন গাড়িতে তার হাবভাব দেখেই বুঝেছিল, কিন্তু এত ডেসপারেট হয়ে খোঁজ নিতে চাইবে ভাবেনি। তার খুব ইচ্ছে করছিল কারণটা জিজ্ঞেস করতে, কিন্তু সে সর্বদাই বিনা বাক্যে অন্তিকের সব আদেশ মেনে নেয়। কোনো রকম প্রশ্ন না করেই অন্তিকের এমন হুটহাট করা বিভিন্ন আদেশ পালন করে সে। তাই আজও স্বভাব বিরুদ্ধে গিয়ে তা করতে পারল না। সে যাই হোক, নিলয় তার অন্য এক সহকর্মীকে সাথে নিয়ে চলল সেই ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আরশি নাহিদের সাথে কথা বলছে বর্তমানে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। এখন বাবা মায়ের অগোচরে নাহিদের সাথে ফোনে কথা বলছে। নাহিদকে সেই শুরু থেকে সব ঘটনা জানিয়েছে। এও বলেছে তার মা বাবাকে মানাবে বলে রুমে ঢুকে কথা বলে উল্টে নিজেই মেনে এসেছে। বাবা মানেনি তো মানেনি, উল্টে মাকেও যাতে না মানে হুঁশিয়ারি দিয়ে রেখেছে।
মায়ের সান্ত্বনায় আরশি যা একটু ভরসা ছিল এখন তাও গুড়িয়ে গিয়েছে। সে কাঁদতে কাঁদতে নাহিদকে এসবই বোঝাচ্ছে। নাহিদ যদিও তাকে অভয় দিয়েছে সব ঠিক করে দেবে, কিন্তু তাও তার মন মানতে চাচ্ছে না। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবেই। শেষে নাহিদ বলল সে তার বাবা মাকে নিয়ে তাদের বাড়ি আসবে, তার বাবার কাছে মেয়ের হাত চাইতে। এই কথা শুনে আরশি একটু শান্ত হলো। নাহিদ ওকে আরও একটা এটা সেটা বুঝে অভয় দিয়ে ফোনটা কেটে দিল। আরশির পাশেই দেয়ালের সাথে লেগে মুখ কালো করে দাঁড়িয়ে আছে প্রাণিশা। সে আরশির জন্য খাবার নিয়ে এসেছিল, মামি পাঠিয়েছে। মেয়েটা খাবার খাচ্ছে না, তাই তার ভীষণ কষ্ট হচ্ছে আরশি আপুর জন্য। কিন্তু তার এটা ভেবে আরও খারাপ লাগছে যে আরশি আপু এসব কিছুর জন্য তাকে দায়ী মনে করছে। হ্যাঁ, প্রাণিশার মামি যখন নাহিদের ভাইয়াকে ভুলে গিয়ে বাবার কথা মনে নিতে বলেছিল তখন সে খুব কেঁদেছে। প্রাণিশা তাকে সান্ত্বনা দিতে গেলে ঝটকা মেরে দূরে সরিয়ে দিয়ে বলেছে এসবের জন্য সেই দায়ী। সে না তাদের ইউনিভার্সিটি যেত, না শুভ স্যারের নজরে পড়তো, আর না আজ জল এত দূর করাতো। আরশির মুখে এই সব কথা শুনে তখন প্রাণিশা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ বনে গিয়েছিল। এরপর আর আরশি আপুকে কোনোরকম সান্ত্বনা বাণী বোঝাতে যায়নি সে, এভাবেই রেখে গিয়েছে শুধু। হঠাৎ আরশি তাকে বলল সে যেন রুমের বাইরে যায়। প্রাণিশা শোনে, তারপর বিনা বাক্যে বেরিয়ে যায়। সে জানে আরশি আপু এখন রুমের দরজা লাগিয়ে কাঁদবে, নিজের ইচ্ছা মতো কাঁদবে। যেতে যেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো যেন সবাইকে তাদের ভাগ্যে যা আছে তা বেশি কষ্ট না দিয়ে পাইয়ে দেয়। রুহিদের দাদি বলে সৃষ্টিকর্তা বাচ্চা কাচ্চা অসহায় আর প্রতিবন্ধীদের কথা নাকি বেশি শোনে। তার কথাও হয়তো শুনে নিল অন্তর্যামী। প্রাণিশা এখন বসে আছে খুব সুন্দর একটি পরিপাটি রুমে। শুধু বসে আছে বললেই ভুল হবে, বসে বসে রঙের ক্যানভাসে কিছু আঁকাআঁকি করছে খুব মনোযোগ দিয়ে। রঙের ক্যানভাসটা একটা টেবিলের ওপরেই রাখা, টেবিলের একপাশে কিছু রঙের কৌটা রাখা, ওখান থেকে রং নিয়ে সে আঁকাআঁকি করছে। টেবিলটা দেয়ালে ঘেঁষে যতটুকু জুড়ে আছে ঠিক ততটুকু অবধি সামনে একটা জানালা, সেখানে থেকে আলো আসছে। দেয়ালে নানা রকম ছবি ও আঁকা টাঙ্গানো। মামা বাড়িতে থাকতে সে যে রুমে থাকতো সেখানেও এরকম নানা পেইন্টিং টাঙ্গানো ছিল দেয়াল জুড়ে, সাথে অনেক লতা পাতা ঝুলানো। বরং এখানকার চেয়েও বেশি ছিল, কিন্তু এখানকার চিত্রটা একটু ভিন্ন। এই রুমটা বেশ মডার্ন, বড়লোক বাড়ির রুম বলে কথা। কিন্তু যতই মডার্ন হোক, সে তার ছোটোবেলা থেকে একটু একটু আবেগ দিয়ে সাজানো মামা বাড়ির ওই রুমটা ভীষণ মিস করে। তার আঁকা প্রায় শেষ। হঠাৎ বাইরে থেকে কেউ ডাকলো বলে মনে হলো। সে ক্যানভাসের বাকি চিত্রটুকু রেখে চলে গেল ওই ডাকে। তার শাশুড়ি মা ডেকেছেন। তার ফুপি শাশুড়ি পরিবারসহ কানাডা থাকেন। সেখান থেকে কাল নিজেদের বাড়ি এসেছিল ছেলে মেয়েদের নিয়ে ছুটি কাটাতে, আর আজ তাদের বাড়ি অর্থাৎ প্রাণিশার শ্বশুর বাড়ি আসার কথা ছিল। হয়তো এসে গিয়েছে, তাই ডাকছে তাকে। ইস, সে তো ভুলেই বসেছিল প্রায়। এখন সবাই যদি তাকে ভুল বোঝে। অতিথি আসবে জেনেও রুমের মধ্যে খাপটি মেরে বসেছিল এই ভেবে। সে ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখল একজন মধ্যবয়সী মহিলা আর একটা ছেলে ও আরেকটা মেয়ে বসে আছে সোফায়। সাথে উপস্থিত আছে বাড়ির প্রায় সব সদস্যই। সবাই একে অপরের সঙ্গে খোশ গল্পে মেতে আছে। তবে অয়ন্তী আপুর বয়সী মেয়েটাকে দেখে কেমন মন মরা মনে হচ্ছে। সেই হিসির দিকে গিয়ে একপাশে দাঁড়াতেই সবার নজর পড়ল তার দিকে। এভাবে সবাইকে নিজের দিকে তাকাতে দেখে তার খুব অস্বস্তি হচ্ছে। এই অস্বস্তি থেকে তাকে তার শাশুড়ি বাঁচালেন, সবাইকে পরিচয় করিয়ে দিলেন অন্তিকের বউ হিসেবে। অতিথিরা সবাই আবার তাকালো তার দিকে। সে ইশারায় সালাম জানালে অন্তিকের ফুপি সালাম নিলেন, তাদের পাশে এসে বসতে বললেন, জিজ্ঞেস করলেন